নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের 9ম পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। কয়েক ঘন্টা হলেও এক নতুন ভূমিকা পালন করতে ব্লু ওয়ান্ডারে প্রবেশ করেছে গার্গী। এরই মধ্যে তার উপরে কি প্রলয় যেন বয়ে চলেছে। দুধে পুলিশ অফিসার দেবাদ্রি সান্যাল, তিনি জানেন স্টিলের মতো শক্ত নার্ভকেও কিভাবে ব্লাস্ট ফার্নেসে ফেলে গলিয়ে ফেলতে হয়। সেই রকমই বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে পড়বে এই সদ্য বিবাহিতা যুবতী, এমনই ভেবেছিলেন। কিন্তু গার্গী বোধহয় অন্য ধাতুতে তৈরি। বরং সুপুরুষ পুলিশ অফিসারটি চোখে চোখ রেখে প্রশ্ন করল, তাহলে এই জটিল কেসটি স্কেপগোট হিসাবে এক সায়ন চৌধুরী আর গার্গীকেই বেছে নিয়েছেন মিস্টার সান্যাল? দেবাদ্রি হাসলেন। না, আমি আগেই বলেছি মিস্টার চৌধুরী হলেন নাম্বার 1 সাসপেক্ট। আমাদের তালিকায় যিনি নাম্বার 2, তিনি হলেন রবার্ট ওনিল। তাই? হ্যাঁ, আমরা জানতে পেরেছি কোনো একজন পুরুষ মাঝে মধ্যে ঐন্দ্রিলার কাছে এমন সময় আসতেন যখন তিনি একা থাকতেন। আমাদের ধারণা তিনি রবার্ট ওনিল হওয়াই সম্ভব, কারণ তার অন্যতম হবেই হলো সুন্দরী মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। হয়তো ঐন্দ্রিলা তার ফাঁদে পা দিয়েছিলেন, তারপর নিশ্চয়ই সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু রবার্ট তার শিকারকে সহজে হাতছাড়া করে না। এমন আরও অসংখ্য যুবতী তার কামনার শিকার হয়েছে, তাই শেষ পর্যন্ত হয়তো প্রাণ দিতে হলো ঐন্দ্রিলাকে। এই ব্যাপারে তার মহিলা সহযোগী হিসাবে চন্দ্রাদেবীর কথাই আমরা ভেবেছি। গার্গী ভুরুকুচকে বলল, চন্দ্রাদেবীর মোটিভ? রবার্টের সঙ্গে ঐন্দ্রিলার এই ঘনিষ্ঠতা নিশ্চয়ই চন্দ্রাদেবীর নজরেও পড়ে থাকবে। চন্দ্রাদেবী একজন জবরদস্ত জাহাবাজ ধরনের মহিলা। তার চরিত্রের সুনাম কোনো কালেও ছিল না, এখনও নেই। স্বামীর জীবিত কালেই ব্যভিচার করেছেন যে পুরুষের সঙ্গে, সে এখন ঐন্দ্রিলার সাহচর্য পাচ্ছে, তা নিশ্চয়ই তিনি মেনে নিতে পারবেন না। এমনিতেই তার ধারণা ঘরের বউরা তার হুকুম মাফিকই চলবে। দিয়ার ওপর হুকুম চালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এর আগে। গার্গী আশ্চর্য হয়ে বলল, ব্যর্থ? হ্যাঁ, আপনি বোধহয় জানেন না, দিয়া ইতিমধ্যে ডিভোর্সের নোটিশ দিয়েছে। গার্গী জানত না, নড়ে চড়ে উঠে বলল, তাই নাকি? ইয়েস, দিয়া অনেকদিন ধরেই এ বাড়িতে ঠিকমতো থাকে না। কখনো দুপুরে আসে, বিকেলেই চলে যায়। কখনো সকালে আসে, দুপুরের আগেই চলে যায়। কখনো চন্দ্রাদেবীর সঙ্গে তুমুল ঝগড়া করে চলে আসতো ঐন্দ্রিলার কাছেও। 2-1 ঘন্টা সুখ দুঃখের কথা বলে চলে যেত ফির। তাই দিয়ার ওপর একটা আক্রোশ ছিল চন্দ্রাদেবীর। তখন তিনি ভেবেছিলেন, ঐন্দ্রিলা নরম সরম মেয়ে, সে অন্তত তার কথা শুনবে। সায়নের সঙ্গে তার বনিবানা না থাকলেও ঐন্দ্রিলার ওপর হুকুম চালানোর চেষ্টা করেছিলেন প্রথম। কিন্তু সায়নের নির্দেশে ঐন্দ্রিলা কখনো ঘেঁষেনি চন্দ্রাদেবীর কাছে। সেই রাগ, উপরন্তু রবার্টের সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ঠতা তাকে প্রায় পাগল করে তুলেছিল। বাহ! গার্গী যেন খুব তারিফ করলো দেবাদ্রির প্রাঞ্জল বিশ্লেষণে। তারপর বড় বড় চোখ করে বলল, আর কেউ? হিমনের নামও আমাদের তালিকায় আছে। হয়তো রবার্ট নয়, চন্দ্রাদেবী হিমনের সাহায্যেই ঐন্দ্রিলাকে। বলতে বলতে থামলেন দেবাদ্রি। তারপর আবার বললেন, হিমন অন্য কোনো কারণেও এ কাজ করতে পারে। তার সম্পর্কে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি তার এক বান্ধবী আছে, চেন স্মোকার। কলকাতার এক নামী হোটেলে নাচে। স্মোকার বলেই তার খোঁজ করেছি আমরা। তার পেছনে অনেক টাকা চলে যাচ্ছে হিমনের, হয়তো টাকার জন্যেও। বাহ! আর কেউ? দেবাদ্রি তার যুক্তিতে বিশ্লেষণে ভারী তৃপ্ত। আবার একটা সিগারেট ধরিয়ে বললেন, আপাতত এই ঢের, তবে আরও তদন্ত চলছে। বলে হঠাৎ যেন সচেতন হয়ে উঠলেন এতক্ষণ কার সঙ্গে আলোচনা করছিলেন এই ভেবে। তিনি এসেছিলেন গার্গীকে জিজ্ঞাসাবাদ করতে। গার্গী তার প্রশ্নের উত্তর দিতে দিতে কখন যে সেই পাল্টা প্রশ্ন শুরু করেছে, তা দেবাদ্রি খেয়াল করতে পারেননি। বোধহয় আনমনে নিজের যুক্তিজালকে আরও তীক্ষ্ণ করে তুলতে আলোচনার মধ্যে। যে আলোচনা তার কোনো হায়ার অফিসার কিংবা সহকর্মীর সঙ্গে করার কথা, তা কিনা করে বসলেন এই মামলার অন্যতম সন্দেহভাজনের সঙ্গে। চিন্তাটা মাথায় রোল করতেই সোফা থেকে উঠতে চাইলেন হঠাৎ। ঠিক আছে মিসেস চৌধুরী,
তাহলে আজ বসুন। গার্গী এতক্ষণে নিজেকে যেন প্রস্তুত করে নিয়েছে মনে মনে। আরও শক্ত দেখাচ্ছে তার চোখ মুখ। আপনার সন্দেহের তালিকায় লাইম ইন্ডিয়ার কেউ নেই? দুই কোম্পানির বহু মানুষই তো পরস্পরের শত্রু। এদের মধ্যে থেকে কেউ ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেওয়া তো একেবারেই অসম্ভব নয়। হ্যাঁ, সে সম্ভাবনাও মাথায় আছে আমাদের, কিন্তু কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো হাতে আসেনি। প্রমাণ না থাকলে তাকে তো মামলায় জড়ানো যায় না। ও, কিন্তু প্যারাডাইজ প্রোডাক্টসে এত সব স্যাবোটাজ হচ্ছে। প্রথমে মেশিন বাস্ট করলো, তারপর গুরুত্বপূর্ণ চিঠিটা গেল না বিদেশে। তার কোনো কারণ খুঁজে বার করলেন না? না। দেবাদ্রি ঘাড় নাড়লেন। এগুলো সবই আমাদের মনে হচ্ছে সায়ন চৌধুরীর গটাপ কেস। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সযত্নে গার্ড করছেন উনি, যাতে তারও কোনো ক্ষতি না হয়। তাতেই ধারণা হচ্ছে। এতক্ষণ বেশ সহজ স্বাভাবিকভাবেই কথা বলছিল গার্গী। কখনো তার কণ্ঠস্বরে উপচে পড়ছিল শ্লেষ, কখনো কৌতুক। হঠাৎ বেশ শক্ত হয়ে গেল যেন। দেবাদ্রির আত্মতৃপ্ত মুখের দিকে তাকিয়ে বলল, বুঝলেন মিস্টার সান্যাল, আমাদের মনে প্রথম থেকেই একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে সায়ন চৌধুরী হত্যাকারী। তাই চারপাশে আরও যে অসংখ্য ঘটনা ঘটে চলেছে সেগুলোর দিকে পিঠ ফিরিয়ে বসে আপনারা কেস এমনভাবে সাজাচ্ছেন যাতে আপনাদের ধারণাটাই কোর্টে বহাল থাকে। দেবাদ্রি মুচকি হেসে বললেন, আপনার তাই মনে হচ্ছে বুঝি? হওয়ার তো কথাই, কারণ তদন্ত যে ভুল পথে চলেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমস্ত ব্যাপারটার আরও গভীরে ঢুকতে হবে, আরও বহু তদন্ত বাকি। সমস্ত ঘটনা না খতিয়ে দেখে আপনি শুধু টার্গেট করছেন সায়ন চৌধুরী আর এই গার্গীকে। বন্যার রচনা পড়েছে পরীক্ষায়, আর আপনারা ঘুরে ফিরে সেই গরু রচনা লিখতে বসেছেন। দেবাদ্রি সান্যালের মুখখানা টকটকে লাল হয়ে উঠল। বিস্মিত হচ্ছিলেন গার্গীর সাহস ও স্পর্ধা বিবেচনা করে। বললেন, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আমাদের ভাবতে দিন। গার্গী আরও শক্ত হয়ে বলল, ভুল বললেন মিস্টার সান্যাল, আমাদেরও ভাবতে দিতে হবে। আপনি বিনা তদন্তে আমাদের অভিযুক্ত করছেন অত্যন্ত অন্যায়ভাবে, তা মেনে নেওয়া যায় না। দেবাদ্রি সান্যাল হঠাৎ রেগে উঠলেন। আপনি আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন, কিন্তু আমরা ঘটনার প্রতিটি পদক্ষেপ নোট করে যাচ্ছি। ভুল কি ঠিক তা কোর্টেই প্রমাণিত হবে। কিন্তু নোট করাই সার হচ্ছে। বলতে বলতে বাঘা পুলিশ ইন্সপেক্টরের মুখখানার দিকে তাকিয়ে হেসে ফেলল গার্গী। এত সহজে উত্তেজিত হলে কি চলে মিস্টার সান্যাল? আপনি আমাদের খুনির আসামি বানাতে চাইছেন, আর তার নির্বিবাদে আমরা হজম করে নেব আপনি বলতে চান? দরকার হলে আমাদেরই উদ্যোগী হয়ে খুঁজে বার করতে হবে হত্যাকারীকে। কি বলতে চাইছেন আপনি? গার্গী গম্ভীর হয়ে বলল, বলতে চাইছি সমস্ত ব্যাপারটার মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে, আপনারা ধরতে পারছেন না। আছে নাকি? দেবাদ্রি অবজ্ঞার হাসি হাসলেন। তাহলে দেখুন তদন্ত করে। বলতে বলতে উঠে পড়লেন সোফা থেকে। দরজার বাইরে বেরিয়ে বললেন, ঠিক আছে, আপনি তদন্ত করুন, আবার দেখা হবে। গার্গী হাসি হাসি মুখে বলল, হবে তো নিশ্চয়ই, যখন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবেন বলে ঠিকই করে ফেলেছেন। দেবাদ্রি সান্যাল তার দলবল নিয়ে বেরিয়ে যাওয়ার পর এতক্ষণে অবসন্ন বোধ করল গার্গী। কাল রাতে ঘুম হয়নি, আগের দিনও প্রবল টেনশনে কেটেছে। তার ওপর পুলিশ ইন্সপেক্টর এসে যেরকম ঝড় তুলে গেলেন তার ভেতরে, এখন আর দাঁড়ানোর ক্ষমতাই নেই যেন। তবু ক্লান্ত ক্ষুব্ধ শরীরে সে আবারও ভাবতে চাইল গোটা ব্যাপারটা। অভিমন্যুর মতো সে ঢুকে পড়েছে এই জটিল ঘটনার মধ্যে। তাকেই এখন বেরোবার পথ ভাবতে হবে। বেশ কৌতুকও অনুভব করলো এই ভেবে যে দেবাদ্রি সান্যাল এসেছিলেন তার ওপর চাপ সৃষ্টি করতে। উল্টে সেই প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পুলিশ কর্তৃপক্ষকে। এখন তার সামনে বিশাল দায়িত্ব। তখনও মধ্য দুপুর গড়ায়নি। বাইরে ঝকঝক করছে বৈশাখের গা ঝলসানো রোদ্দুর। এ হেন দাবদাহের দিনে গার্গীর সমস্ত শরীর জুড়ে এলো এক গলা জ্বর। গতকাল অসম্ভব এক ঘোরের ভেতর তাকে ডুবিয়ে দিয়েছেন আলোদা। তারপর থেকেই তুমুল ঝড়ের ভেতর উথাল পাথাল হচ্ছে ক্রমাগত। এই জটিলতার ভেতরে এক অত্যাশ্চর্য বাসর জাগা স্মৃতি কাল তাকে উপহার দিয়েছে সায়ন। সে স্মৃতি জুড়োতেই পুলিশের উপদ্রব। উত্তেজনার মধ্যে যেভাবে সে কোর্টকে দিয়েছে দেবাদ্রিকে, চ্যালেঞ্জ জানিয়েছে পুলিশের তদন্তকে,
এখন বুঝে উঠতে পারছে না সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা কি সত্যি তার পক্ষে সম্ভব। একটু থিতু হতেই সে ঘুরে ঘুরে দেখতে লাগলো ঐন্দ্রিলার ব্যবহৃত ঘর। এই ফ্ল্যাটের সর্বত্রই ঐন্দ্রিলার স্মৃতি। সে স্মৃতি সহসা সহস্র চক্ষু মিলে ঘিরে ধরল তার সমগ্র অস্তিত্বকে। সে স্মৃতি সহসা সহস্র চক্ষু মেলে ঘিরে ধরল তার সমগ্র অস্তিত্বকে। ঐন্দ্রিলার হত্যাকারী কে তা যদি খুঁজে বার করতেই হয়, তাহলে এরপর প্রতিটি মুহূর্ত সন্ধানী হয়ে উঠতে হবে তাকে। মুখোমুখি হতে হবে আরও অনেক বিপদে। জটিল হয়ে উঠবে জীবনযাত্রা। কোথায় ঐন্দ্রিলার পোড়া শরীরটা পাওয়া গিয়েছিল, কিভাবে শোয়ানো ছিল, তা সায়নের কাছ থেকে এর মধ্যে জেনে নিয়েছিল গার্গী। এখন ঘুরে ঘুরে দেখতে লাগলো সেই জায়গাটা। ঘরের চারপাশে ঐন্দ্রিলার স্মৃতিবহ জিনিসপত্র। তার ব্যবহৃত শাড়িগুলো এতদিনেও রয়ে গেছে আলনায়। ড্রেসিং টেবিলের ওপর তার বাঁধানো ছোট্ট ছবি, বিয়ের রাতে তোলা। দেওয়ালে টাঙানো রয়েছে সায়নের ঐন্দ্রিলার একসঙ্গে তোলা ছবি। সারা ঘরেই তার একটা নিঃশব্দ উপস্থিতি। ঘুরতে ঘুরতে হঠাৎই গার্গী চলে এলো দেওয়াল আলমারিটার কাছে। ভেতরে কিছু বই, সবই বাংলা গল্প উপন্যাস। গার্গী জানে এগুলো ঐন্দ্রিলারই। কৌতূহলবশত আলমারিটা খুলে ফেলল সে। ভেতরে খুঁজতে খুঁজতে হঠাৎই তার হাতে উঠে এলো একটা বাঁধানো খাতা। খাতাটা খুলতেই সে অবাক। বস্তুত সে আশা করেছিল যা তাই। খাতাটা ঐন্দ্রিলার সেই ফরাসি ভাষা শেখানোর প্রমাণপত্র। খুব বেশি দিন পড়ার সুযোগ ঘটেনি বেচারির। তার বাবা বন্ধ করে দিয়েছিলেন মেয়ের এই অদ্ভুত ইচ্ছেটা। ফরাসি ভাষা গার্গীর কাছে অবশ্য গ্রিক কিংবা ল্যাটিনের মতোই দুর্বোধ্য। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে যা তাকে চমকে দিল তা হলো খাতার ভেতর লেখা একটি নাম, রৌনক মুখার্জি। তার পাশে লেখা একটি টেলিফোন নম্বর, খুদে খুদে অক্ষরে লেখা, প্রায় পড়া যায় না এমন। তবু তো গার্গীর কাছে এই মুহূর্তে এক বিশাল প্রাপ্তি। হতবাক হয়ে সে ভাবল, তাহলে এই রৌনকই কি সেই রুনু মুখার্জি? ঐন্দ্রিলা সেই রুনুদা? রুনুদাকে কখনো দেখেনি গার্গী, কিন্তু ঐন্দ্রিলা দু একবার তার কাছে বলেছিল রুনুদার কথা, বিয়ের অনেক আগে। তার কথা বলতে বলতে প্রায়ই উচ্ছ্বাসিত হয়ে উঠত ঐন্দ্রিলা। গার্গী একদিন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কি রে, তুই কি ওর প্রেমে পড়েছিস? ঐন্দ্রিলা হাসত, না রে, ওর একজন প্রেমিকা আছে, সে নাকি ভারী মিষ্টি। গার্গী বিস্মিত হয়েছিল, সে কি, তোর চেয়েও মিষ্টি? ঐন্দ্রিলা কিছু বলতো না, কিন্তু কেমন বিষণ্ণ মেঘলা হয়ে উঠত তার মুখ। গার্গী পরে অবাক হয়েছিল এই খবর পেয়ে যে সেই রুনুদাই ঐন্দ্রিলাকে প্রেমপত্র লিখেছিল ফরাসি ভাষায়। কি অদ্ভুত মানুষ! আজ সকালেও একবার সায়ন জিজ্ঞাসা করেছিল, তুমি জানো গার্গী রুনু কে? গার্গী মাথা ঝাঁকিয়েছিল, না, তবে সেসব নিয়ে মাথা ঘামিয়ে কী বা লাভ এখন। আসলে সুন্দরী মেয়েদের অনেক প্রেমিক থাকে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই মেয়ে কারো প্রেমিকা ছিল কি ছিল না সেটাই বিবেচ্য। আমি জানি ঐন্দ্রিলা কারো প্রেমিকা ছিল না। এইরকম বলেছিল বটে গার্গী, কিন্তু সে জানতো ঐন্দ্রিলা মনে মনে দারুণ পছন্দ করত তার রুনুদাকে। ফরাসি ভাষা শেখা বন্ধ হয়ে যাওয়াতে সে যত না অখুশি হয়েছিল, তার চেয়ে ঢের ঢের মন মরা হয়েছিল রুনুদার কাছে তার যাওয়া বন্ধ হয়ে যাওয়ায়। এখন মনে হচ্ছে সত্যি কি বন্ধ হয়েছিল মেলামেশা, নাকি গোপনে তারা যোগাযোগ রেখেছিল রুনুদার সঙ্গে? তবে কি বিয়ের এতদিন পরেও সে যোগসূত্র ছিন্ন হয়নি? রুনুদাই কি তাহলে মাঝে মধ্যে এই বাড়িতে যাতায়াত করত সায়নের অনুপস্থিতির দিনগুলোতে? তা কি আদৌ সম্ভব? ভাবতে ভাবতে হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে উঠল গার্গী। ফোনের নম্বরটি দেখে খুবই ইচ্ছে হলো ডায়াল ঘুরিয়ে একবার বিষয়টি পরখ করতে। কে রৌনক মুখার্জি? ঐন্দ্রিলার সঙ্গে তার কি সম্পর্ক ছিল এতদিন? কতদূর গভীরে সেই সম্পর্কের শিকড়? এমন নিবিড় ভাবনার আবর্তে ওতপ্রোত হয়ে কখন যে সে ডায়াল ঘুরিয়েছে তা মনে নেই। ওপাশ থেকে সুরেরা নারী কণ্ঠে যে শব্দটি প্রতিধ্বনিত হলো তা শুনে প্রায় ছিটকে উঠল গার্গী। ইয়েস, লাইম ইন্ডিয়া। লাইম ইন্ডিয়া? এটা কি লাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফোন নম্বর? তাহলে কি রৌনক মুখার্জির নম্বর নয়? ভাবতে ভাবতে গার্গী পরবর্তী প্রশ্ন করে ফেলল, এখানে রৌনক মুখার্জি কেউ আছেন? প্লিজ হোল্ড অন। বলতে বলতে টেলিফোন অপারেটর লাইন সংযোগ করে দিল অন্য ঘরে। পর মুহূর্তে ভারী পুরুষকণ্ঠ ভেসে এলো রিসিভারে। রৌনক মুখার্জি স্পিকিং।
গার্গী চমকে উঠে পট করে রেখে দিল রিসিভারটা। তার বুকের ভেতর এক ঝলক রক্ত ছলাৎ করে উঠল যেন। রৌনক মুখার্জি তাহলে লাইম ইন্ডিয়ায় কাজ করে? তার সঙ্গে এতকাল এক গোপন সম্পর্ক বজায় রেখে চলেছে ঐন্দ্রিলা? কিন্তু কেনই বা? তার মূলে কি শুধুই প্রেম? আর সেই যোগাযোগ বজায় রাখার কারণেই কি শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হলো? নাকি অন্য কোনো গভীরতর কারণ, যার শিকড় নিহিত আছে লাইম ইন্ডিয়া আর প্যারাডাইস প্রোডাক্টসের পারস্পরিক বিদ্বেষ, অনুসূয়া, প্রতিযোগিতায়? সারাটা দুপুর এমন অজস্র প্রশ্নে তোলপাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল গার্গী। কোথায় যে এই রহস্যের শিকড় তা থই পেতে গিয়ে সে নিজেই হারিয়ে ফেলল ভাবনার যোগসূত্র। ভীষণ একা লাগছিল তার। অফিসে যাওয়ার মুহূর্তে সায়নকে বারবার বলে দিয়েছিল সকাল সকাল বাড়ি ফিরতে, কিন্তু সায়ন একবার অফিসে গেলে বোধহয় বাড়ির কথা মনে রাখতে পারে না। বাড়তিনেক টেলিফোন করার পর ফিরে এলো 7:30 নাগাদ, কিন্তু তখন সে ভীষণ চিন্তাক্লিষ্ট, মুদ হয়ে কিছু যেন ভাবছে। গার্গী বারবার জিজ্ঞাসা করল, নতুন কিছু সমস্যা হয়েছে? সায়ন ঘাড় নাড়ল, তেমন কিছু নয়, তবে সকাল সকাল খেয়ে নিতে হবে। 9টার মধ্যেই রাতের খাবার খেয়ে নিয়ে বলল, আজ আমাদের কাল রাত্রি, খেয়াল আছে তো? আজ রাতে কেউ আর কারোর মুখ দেখব না। তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি ল্যাবরেটরি ঘরে যাচ্ছি। নতুন একটা ফর্মুলা বার করতে হবে। পুরনো প্রোডাক্টের সেল সব ফল করছে, অতএব নতুন প্রোডাক্ট বাজারে ছাড়তে না পারলেই প্যারাডাইস আর স্বর্গ থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে। ব্যাপারটা তুমি বুঝবে আশা করি। কাজ শেষ হলে ওখানে যে খাটটা পাতা আছে তাতেই শুয়ে পড়ব। কাল সকালে আবার দেখা হবে। বলেই গার্গীকে কথা বলার সুযোগ না দিয়ে সে ল্যাবরেটরির ঘরে ঢুকে পড়ল। ভেতরে প্রশস্ত ঘর, অনেক র্যাক, বইপত্র, টেস্ট টিউব, ফানেল, বিকার, কেমিক্যালের স্তূপ, খুবই আগোছালো। ঐন্দ্রিলাও নাকি কখনো ঢুকতো না ও ঘরে। সায়ন তার ভেতরে ঢুকে গুড নাইট বলে দরজাটা বন্ধ করে দিল আচমকা। সমস্ত ব্যাপারটা এমন দ্রুত প্রস্তুতিবিহীনভাবে ঘটে গেল যে গার্গী হকচকিয়ে গেল। আলো না নিভিয়ে অনেকক্ষণ বসে রইল একা বিমূঢ় হয়ে। যত দেখছে সায়নকে ততই অবাক হয়ে যাচ্ছে। প্রথম রাত জেগে কাটালো বাসর জাগার মতো, দ্বিতীয় রাত কাল রাত্রি। এই পর্যন্ত একবারও সে তার কামনার বাঁধ ভেঙে গার্গীর হাতটা পর্যন্ত ছোঁয়নি। ভারী অদ্ভুত আর অন্যরকম পুরুষ। হয়তো ঐন্দ্রিলার স্মৃতি তাকে আড়ষ্ট অসহায় করে রেখেছে। এ সায়নকে গার্গী চেনে না। অফিস থেকে আজ ফেরার পর ভারী অন্যমনস্ক আর দুশ্চিন্তাগ্রস্ত লাগছিল তাকে। তার কোম্পানির সেল দ্রুত পড়ে যাচ্ছে। যে কলঙ্ক তার চরিত্রে লেগে গেছে তা ছুঁয়ে ফেলেছে তার কোম্পানিকেও। পরপর নানা রকম বিভ্রান্তিমূলক সংবাদ পড়ে তার কোম্পানির কর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত। সায়নের সঙ্গে সহজ হয়ে কথা বলতেই পারছে না কেউ কেউ। তাদের আচার আচরণ দেখে সায়নও হতাশ, বিষাদে ডুবে যাচ্ছে। এই মুহূর্তে অন্য নতুন প্রোডাক্ট মার্কেটে না ছাড়লে কোম্পানির সামনে সমূহ বিপদ। গতরাত জেগে কাটিয়েছে সায়ন, হয়তো আজও জেগে কাটাবে। কিন্তু গার্গী এই বন্ধ করে একা একা সারা রাত কাটাবে কি করে? চারপাশে ছড়ানো ছেটানো ঐন্দ্রিলার স্মৃতি তাকেও বারবার আচ্ছন্ন করে তুলছে। এই কদিন এক প্রবল ঘোরের মধ্যে বাস করছিল, হঠাৎ আজ এই বাড়িতে এসে চমকে চমকে উঠছে বারবার। কিছুক্ষণ স্পন্দনহীন হয়ে বসে থাকতে থাকতে তার হঠাৎই মনে হলো সে যেন ঐন্দ্রিলার গলা শুনতে পেল। কি রে মিতুন, তুই এখনো বাড়ি যাসনি? অনেক রাত হয়ে গেল যে। গার্গী শিউরে উঠে আশেপাশে তাকালো। না, কেউ কথাটা বলেনি তাকে। তার অবচেতন মন থেকেই উঠে এসেছে বাক্যটি। সঙ্গে সঙ্গে শরীরের ভেতরটা কেমন যেন করে উঠল। সেই মুহূর্তে কেউ যেন তাদের ফ্ল্যাটের বেল টিপল। টিং নানা টিং নানা টিং নানা টিং। গার্গী চমকে উঠল, ভয়ও পেয়ে গেল খুব। রাতের এমন নিশুতি প্রহরে তাদের ফ্ল্যাটে আবার কার আগমন? সায়নের পরিচিত লোকজন, অথবা গার্গীর চেনা জানা কেউ? দ্রুত উকি দিয়ে দেখল ওদিকে ল্যাবরেটরি ঘরে আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ ভেতর থেকে। এক লহমা দাঁড়িয়ে ভাবল সায়নকে ডাকবে কিনা, কিন্তু সায়ন বলে গেছে আজ কাল রাত্রি, আজ সে গার্গীর মুখ দেখবে না। তাহলে কি করবে সে? কি করা উচিত? এমন ভাবতে ভাবতে আবার বেল বাজার শব্দ, টিং নানা টিং নানা টিং নানা। কোনো দিশে না পেয়ে গার্গী দ্রুত গিয়ে তাদের ফ্ল্যাটের দরজা খুলে দিল।
আর বাইরের দিকে তাকাতেই আবার চমকে উঠল সে। দাঁড়িয়ে রয়েছে রবার্ট অনিল। এত রাতে রবার্ট অনিলকে দেখার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না গার্গী। এক মুখ দাড়ি খোপের জঙ্গলে মৃদু মৃদু হাসছিলেন রবার্ট। গার্গীকে দেখে বললেন, তোমাদের বিয়েতে শুভকামনা জানাতে এলাম। গার্গী বিস্ময়ে তখনও এক প্রবল টেনশন ক্রমশ চাড়িয়ে যাচ্ছে তার সমস্ত শরীরে। এই যুবক প্রতিম বিদেশিটিকে সে অনেকবার দেখেছে এ বাড়িতে। যখনই গার্গীর দিকে তাকিয়েছে এই রকমই এক অদ্ভুত রহস্যময় হাসি মাখানো থাকতো তার মুখে। কখনো কোনো কথা হয়নি, তবু বলা যায় তারা পরস্পরের পরিচিতই। মানুষটিকে যত না দেখেছে গার্গী, শুনেছে তার চেয়ে ঢের বেশি, কিন্তু অনেক কিছু হয়তো না শোনাও আছে এখনো। গার্গীর আমন্ত্রণের অপেক্ষা না করেই রবার্ট অনিল সোজা ঢুকে এলেন তাদের ড্রয়িং রুমে। বললেন, হোয়ার ইজ দ্যাট ব্রাইডগ্রুম? কাউকে কিছু বলা নেই, নিমন্ত্রণ নেই, হঠাৎ চুপি চুপি বিয়ে করে ফেললে, তাও জানতে হলো খবরের কাগজ পড়ে। এ আবার কিরকম কাণ্ড? উই শুড সেলিব্রেট সাচ অকেশন। এতক্ষণে চোখে পড়ল গার্গীর তার হাতে একটা ফুলের বোকে, ঢাউ সাইজের। তার ভেতরে উপচে পড়ছে লাল হলুদ সবুজের উমসুম সৌন্দর্য। ভীষণ অবাক হয়ে যাচ্ছিল গার্গী। ঠিক বুঝতেও পারছিল না রবার্টের হঠাৎ উদয় হওয়ার উদ্দেশ্যটাই বা কি। অথচ রবার্ট এমনভাবে কথা বলছেন এত স্বাভাবিকভাবে, যেন এই ফ্ল্যাটে তার দীর্ঘদিনের যাতায়াত। ঐন্দ্রিলার কাছেও এভাবে হুটহাট চলে আসতো নাকি? লম্বা চুরুটটি একবার মুখে দিচ্ছেন, আবার নামিয়ে নিচ্ছেন পরক্ষণে। গার্গী অপ্রস্তুত হয়ে বলল, ও তো ল্যাবরেটরি রুমে কী সব কাজ করছে। রবার্ট বিস্মিত হয়ে বললেন, বিয়ের পরের দিন নতুন যুবতী বউকে একা ঘরে রেখে দ্যাট চাইল্ড ল্যাবরেটরিতে রিসার্চ করতে ঢুকেছে। কল হিম শব্দ দুটোই বেশ আদেশের সুর জড়ানো, ধমকই বলা যায়, অথচ তার মধ্যে একটা স্নেহের স্বরও মিলমিশ। গার্গী কী করবে ভেবে পেল না। এক অদ্ভুত উত্তেজনায় তীব্র শিরশিরানিতে বুকের ভেতরটা কাঁপছে তার। সায়নকে ডাকবে কিনা ডাকবে এই দোলাচলে কিছুক্ষণ টালমাটাল হলো। সায়ন যখন ল্যাবরেটরিতে থাকে তখন সে দারুণ আত্মমগ্ন, নিবিষ্ট। তাকে ডাকার হুকুম নেই। রাতের বেলা কাজ করতে করতে নাকি ভোর করে দেয় প্রায়শই। রাতে অবশ্য কখনো তাকে ল্যাবরেটরি রুমে দেখার সৌভাগ্য হয়নি গার্গীর, দিনের বেলাতেই দেখেছে। সে তখন এমন আচ্ছন্ন ও বুঁদ হয়ে থাকে তার কাজের ভিতরে যে অনেক সময় ডেকেও সার ফেরাতে পারেনি তার। একটু আগেই দুবার ডোরবেল বাজানোর শব্দ হয়েছে। শুনেছে কি শোনেনি কে জানে। দরজা খোলেনি সে। বাধ্য হয়ে মাথা নিচু করে গার্গী বলল, ও বলেছিল আজ কাল রাত্রি। কাল রাত্রি? এক মুহূর্ত থমকালেন নীল, তারপর হঠাৎ হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। কাল রাত্রি? দ্য আইডিয়া! ছেলেটা তো লেখাপড়া, ল্যাবরেটরি আর কোম্পানি নিয়ে মেতে থাকতো জানতাম। এসব সামাজিক রীতি আচার সম্পর্কেও যে ওয়াকিবহাল তা তো বুঝতে পারিনি। ইটস রিয়েলি স্ট্রেঞ্জ। বলে আর এক দফা হো হো করে হাসতেই গার্গীর বুকের ভেতরে বিদ্যুৎ খেলা করে গেল যেন। সে বুঝতে পারছে না সায়ন কেন তার ল্যাবরেটরি রুমের দরজা খুলে বেরিয়ে আসছে না। এখন রাত্রি অনেক, চারপাশ শুনশান। তার মধ্যে রহস্যময় বিদেশি মানুষটির এমন বুক কাঁপানো হাসি শুনে তার এমন ভয়ঙ্কর দিশাহারা অবস্থা যে সে আর বলার নয়। পরক্ষণেই রবার্ট আবার বললেন, কিন্তু কি আশ্চর্য, এখন সারা রাত ধরেই কি ল্যাবরেটরিতেই কাটাবে নাকি? সেদিন পুলিশ অফিসার দেবাদ্রি সান্যাল বললেন মার্ডারের পরের দিন ভোরবেলা এসে নাকি তারা ল্যাবরেটরি রুমের মেঝে বহু কাগজপত্র ছড়ানো ছিটানো দেখতে পেয়েছিলেন। টেবিলের ড্রয়ার খোলা, তার ভেতরেও সব কাগজ নাকি ওলট পালট। সে নাকি এক বিশ্রী কাণ্ড। গার্গী আশ্চর্য হয়ে বলল, তাই নাকি? হঠাৎ ল্যাবরেটরি রুমের কাগজপত্র কার দরকার পড়ল? কে জানে কার দরকার। সেই জন্যেই বোধহয় সে রাতে পার্ক সার্কাস মিউজিক কনফারেন্স থেকে ফিরে অত রাতে ল্যাবরেটরি রুমের আলো জ্বলতে দেখেছিলাম আমরা। বলতে বলতে হঠাৎ তার কোটের পকেট থেকে যে কালো রঙের বস্তুটি বার করলেন সেদিকে রুদ্ধশ্বাস হয়ে তাকিয়ে রইল গার্গী। যেন হৃৎপিণ্ড থেমে গেল এক লহমায়। কি থাকতে পারে ওর মধ্যে? RDX-এর মতো কোনো শক্তিশালী বিস্ফোরক? ভয়ত্রস্ত চোখে গার্গী ভালো করে তাকিয়ে দেখল রবার্টের হাতের দিকে।
কালো কাগজে মোড়া একটা মাঝারি আকারের প্যাকেট। রবার্ট সযত্নে মোড়কটি খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে পড়ল চমৎকার একটা পারফিউমের শিশি। সঙ্গে সঙ্গে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল হাওয়ায়। সেই গন্ধ এতই মনোরম যে কিছুক্ষণ মুগ্ধ সম্মোহিত হয়ে গেল সে। গন্ধটা চেনা চেনা, একটু ভাবতেই মনে পড়ল কাঁঠালি চাপা ফুলের গন্ধ। গার্গী অবাক হলো, খুশিও হলো, পর মুহূর্তে দ্বিধান্বিত হলো। তার বুকের কাঁপুনি এখনো যায়নি। এমন অদ্ভুত চেহারার একটা মানুষের সামনে একা রাতের বেলা এভাবে বসে থাকাটা ভারী বিচিত্র মনে হচ্ছে তার। বুঝে উঠতে পারছে না কি উদ্দেশ্য নিয়ে লোকটা তার কাছে এসেছে। হঠাৎ যদি কোনো খারাপ মতলব প্রকাশ করার চেষ্টা করে তবে প্রস্তুত থাকতে হবে তার জন্য। তার ক্যারাটের বিদ্যেটা জাহির করতে হতে পারে আজ। গার্গীর চমক ভাঙিয়ে রবার্ট বললেন, তুমি হয়তো শুনেছ কলকাতায় অসংখ্য বন্ধু আছে আমার সৌভাগ্য এই যে তারা প্রায় সবাই বিভিন্ন অকেশনে নিমন্ত্রণ করে আমাকে, অনেক নববিবাহিত দম্পতিও। বিশেষ করে নববিবাহিতদের অনুষ্ঠানে গেলে আমি অবশ্যই একটা সামান্য উপহার দেওয়ার চেষ্টা করি, এক শিশি পারফিউম আর একটা ফুলের বোকে। তার সঙ্গে প্রার্থনা করি তাদের জীবন যেন এমনই সুগন্ধে ভরে থাকে। বলতে বলতে চুরুটের ধোয়া আবার খানিকটা ছাড়লেন অনিল। হয়তো তুমি কিছুটা সারপ্রাইজড হয়েছ হাউ দিস ওল্ড ফেলো কুড কাম ইউর ফ্ল্যাট উইদাউট এনি ইনভিটেশন, বাট অনিল হাসলেন। যা কিছু সুন্দর, যা কিছু মনোরম আমি তার কাছে পৌঁছাবার চেষ্টা করি, ভালোবাসতে ইচ্ছে হয়। সমস্ত পৃথিবী জুড়ে অনেক ঝড়ঝাপটা, অনেক শোক, দুঃখ, অনেক রক্তপাত, তা পেরিয়ে সুন্দরের কাছে পৌঁছনো জীবনে এক পরম প্রাপ্তি। অনেক অসুন্দরের মধ্যে থেকে সুন্দর খুঁজে বার করে তাকে পুজো করতে পারার মতো আনন্দ তো জীবনে আর কিছু নেই। আমার জীবনের মন্ত্রই হলো যা কিছু সুন্দর তার পুজো করা। ভালো একটা ছবি, তার দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকো। ভালো একটা বই, তার মধ্যে বুঁদ হয়ে থেকে তার সৌন্দর্য আহরণ করো। ভালো একটা দৃশ্য, তার দিকে তাকাও। তার ভেতরের চমৎকারিত্ব হৃদয়ের ভেতরে নিঃশেষ করে নাও। অনিল আবার একটু থামলেন, হাসলেন গার্গীর দিকে তাকিয়ে। পৃথিবী ভারী সুন্দর জায়গা। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথম সূর্যের দিকে তাকাবে। লাল বর্ণ সূর্যের রূপ, ভোরবেলাকার কুয়াশার রং, সবুজ গাছের ঘুম ভাঙার রূপ, সব মিলিয়ে এক অবর্চনীয় দৃশ্য। সেই সৌন্দর্য দেখার পর মনে হবে এই পৃথিবীতে আরও কিছুকাল বেঁচে থাকি। জীবন একটাই, অথচ তার পরমায়ু কত কম। আই হ্যাভ অলরেডি ক্রসড 60। তবু আমার মনে হচ্ছে পৃথিবীর অনেক কিছু দেখা হয়নি, ভালোবাসা হয়নি অনেক সৌন্দর্যকে। হয়তো মৃত্যুর আগে পর্যন্ত তাই মনে হয় সমস্ত মানুষের দ্বিতীয় জন্ম আছে কি না তা জানা নেই আমার, আর জন্মালেও কোনো লাভও নেই। কারণ তখন তাকে আবার সব নতুনভাবে জানতে হয়, শিখতে হয়। নতুন করে এবিসিডি শিখে চিনতে হবে এই সুন্দর পৃথিবীটা। আগের জন্মের সব কিছু তার কাছে অদৃশ্য। অতএব যা কিছু জানার, চেনার, শেখার, পাওয়ার, তাই এক জীবনের মধ্যেই শেষ করতে হবে। বলতে বলতে নিজের ভেতরে তন্ময় হয়ে গিয়েছিলেন রবার্ট অনিল। হঠাৎ চমক ভেঙে বললেন, ওই যা, একা একা কত কিছু বকবক করে চলেছি। তোমার নিশ্চয়ই খুব ঘুম পেয়ে গেছে। ভাবছো বুড়ো মানুষটা বকে যাচ্ছে পাগলের মতো। কিন্তু রাগ করো না, বয়স হলে মানুষের কথা বলার প্রবণতা বাড়ে। হাউ এভার, বিয়ের পর হানিমুনে যাওয়ার একটা প্রথা আছে। তোমরা কোথাও বেরোচ্ছ নিশ্চয়ই? রবার্টের প্রশ্নে একটা ঝাঁকুনি খেল গার্গী। হঠাৎ হানিমুনের কথা জানতে চাইছে কেন তা আজ করতে পারল না। রবার্ট তাদের ফ্ল্যাটে কেন এসেছেন এতক্ষণের কথাবার্তার পরও তা কিছু হদিশ করতে পারল না। সমস্ত ব্যাপারটা এখন ধাঁধার মতো মনে হচ্ছে তার কাছে। কথার পৃষ্ঠে কথা জিইয়ে রাখতে বলল, কোনো বিশেষ সাজেশন আছে নাকি আপনার? কোনো বিশেষ স্পট? অনিলের চোখ হঠাৎ স্বপ্নময় হয়ে উঠল। আমি প্রচলিত টুরিস্ট স্পটগুলোতে যাওয়ার কথা ভাবি না। আই অলওয়েজ প্রেফার আনকমন প্লেসেস। সে পাহাড় হোক, সমুদ্র হোক, অথবা কোনো জঙ্গলই হোক, অথবা অনিলের গলায় ঈষৎ কৌতুক। মরুভূমি হলেও আপত্তি নেই, যদি সঙ্গে জল, খাদ্য আর একটা তাঁবু থাকে। সঙ্গে একটা উট হলে আরও চমৎকার।
এমনকি কোনো অপরিচিত মফস্বল শহরে যদি দিন সাথে কাটিয়ে আসো তাহলেও দেখবে চমৎকার লাগছে। কলকাতা থেকে একটু অন্যরকম জীবনযাপন। সেখানে এত ব্যস্ততা নেই, ট্রাফিক জ্যাম নেই, সে জীবনটাও এত মেকানিক্যাল নয়। আমি মাঝে মধ্যেই কলকাতা থেকে হঠাৎ হঠাৎ হারিয়ে যাই, এক অন্য জীবনের স্বাদ নিয়ে ফ্রেশ হয়ে ফিরে আসি কলকাতার ব্যস্ততায়। গার্গীর ঘুম আসছিল, জুড়ে আসছিল দু চোখের পাতা। কাল রাতে ঘুম হয়নি, আজ যদি না ঘুমোতে পারে। কিন্তু রবার্ট ও নীলের কথায় এমন এক অদ্ভুত মাদকতা আছে, তার সঙ্গে একটা টেনশন এমন শিউরিয়ে উঠছে রক্তের ভেতরে যে ঘুম দেবী তার চোখ ছুঁয়েই ফের সরে যাচ্ছিল। মুখে আগ্রহ দেখিয়ে সে আবার জানতে চাইল, কীরকম? ধরো নীল সমুদ্রের ধারে বসে আছো সারা বিকেল, চারপাশে অখণ্ড নির্জনতা। দূরে নীল জলে কয়েকটা নৌকা ঢেউয়ের দোলায় উঠছে নামছে। পরম একাগ্রতায় মাঝি মাল্লারা মাছ ধরছে জাল ফেলে। চারপাশে কোনো জনমানব নেই। তখন দেখবে তোমার মনটা কি বিশাল, কি উদার হয়ে উঠেছে সহসা। মনে হবে এই চরাচরের অধীশ্বর তুমি। মনটা এত বড় হয়ে যায় যে তখন জাগতিক সমস্ত সুখ দুঃখ, টানাপোড়েন সব তুচ্ছ হয়ে যায়। কিংবা ধরো একটা পাহাড়ের ওপর 6000 কি 8000 ফিট ওপরে বসে আছো, দূরে দূরে আরও সব পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনন্ত স্পর্ধায়। কেউ কেউ মাথা বাড়িয়ে ছুঁতে চাইছে আকাশ। চারিদিকে শুধু অহংকার আর অহংকার। কিছুক্ষণ এই উপলব্ধির ভেতরে থাকলে দেখবে এই অহংকার ক্রমশ চারিত হচ্ছে তোমার মধ্যেও। গার্গী হেসে উঠল। আর জঙ্গল? রবার্ট ও নীল এবার দুষ্টু দুষ্টু মুখ করে মিটিমিটি হাসলেন। ফরেস্ট ইজ আ প্লেস অফ লাভ। জঙ্গলের মধ্যে এমন একটা নিবিড় ব্যাপার আছে যা শরীরে একটা অদ্ভুত ফিলিংস নিয়ে আসে। সে এক অনন্য অনুভূতি। বলতে বলতে উঠে দাঁড়ালেন রবার্ট ও নীল। ফিসফিস করে বললেন, ভালোবাসতে ইচ্ছে হয়, সে এক গভীর গভীরতম প্রেম। যাক, প্রথম দিন এর চেয়ে বেশি আর কিছু বলবো না। আজ রাত যখন কাল রাত, তখন আপাতত এই আলোচনায় ইতি। বরং আগামীকাল মনে রেখো, হাউ টু মেক লাভ উইথ আ ম্যান। রবার্টের শেষ বাক্যটিতে এমন এক অদৃশ্য জাদু জড়িয়েছিল যা ভেতরে সেধুতেই গার্গীর সমস্ত শরীরে এক বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। সে থমকে গেল সহসা। কিন্তু ততক্ষণে তার ভেতরে অন্য এক অনুসন্ধিৎসা চাগার দিয়ে উঠেছে। একটু আগের কথার সূত্র ধরে রবার্টের দিকে ফের ছুড়ে দিল তার ভেতরে উথলে ওঠা প্রশ্নাবলী। আচ্ছা রবার্ট, আপনি নিশ্চয়ই পুলিশের অজস্র জিজ্ঞাসাবাদে জের বার হয়ে গেছেন ইতিমধ্যে। তবু আমাকে যদি কয়েকটা প্রশ্নের উত্তর দেন। রবার্ট চলে যাবার উদ্যোগ নিয়েছিলেন, বিস্মিত হয়ে থমকালেন। কী প্রশ্ন? আমি ঐন্দ্রিলার মৃত্যুর দিনের কথা বলছি, যেদিন চন্দ্রদেবীকে নিয়ে আপনি সন্ধ্যের সময় বেরিয়ে গিয়েছিলেন পার্ক সার্কাসের মিউজিক কনফারেন্সে। আপনারা বেরিয়ে যাবার আগে কি মোহন ছুটি নিয়ে চলে গিয়েছিল, না পরে? তার আগেই। আচ্ছা, আপনারা যখন বেরিয়ে যান তখন আপনাদের ফ্ল্যাটে আর কেউ ছিল? না। সেদিন আপনারা বাড়ি থাকাকালীন আর কি কেউ এসেছিল আপনাদের ফ্ল্যাটে? বাইরের কেউ আসেনি, একমাত্র দিয়াই এসেছিল দুপুরের দিকে। বিকেলে আমরা বেরিয়ে যাওয়ার একটু আগে সেও চলে গিয়েছিল। তখন মোহন বাড়িতে ছিল? ছিল, কারণ মোহনই গেটের তালা খুলে দিয়েছিল। তারপর সেও চলে যায় ছুটি নিয়ে। তাহলে আপনারা দুজনে যখন বেরিয়েছিলেন তখন এ বাড়িতে ঐন্দ্রিলা ছাড়া আর কেউ ছিল না? হ্যাঁ, তাই তো মনে হয়। আচ্ছা, সে রাতে ল্যাবরেটরি রুমে আলো জ্বলতে দেখে কি মনে হয়েছিল আপনাদের? ভেবেছিলাম সায়নী হয়তো ছিল, কিংবা এও তো হতে পারে ঐন্দ্রিলা নিজেই ছিল, অথবা অন্য কেউ যে ঐন্দ্রিলা চেনা। হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা রবার্ট, মোহন যখন ছুটিতে যায় তখন গেটে ডুপ্লিকেট চাবি আপনাদের কার কার কাছে থাকে? একটা চন্দ্রার কাছে, অন্যটা হিমনের কাছে। মোহন আমাকে বলেছে সে যতক্ষণ এই বাড়িতে পাহারায় ছিল বাইরের কোনো লোক আসেনি সেদিন। আপনিও তাই বললেন একটু আগে। তাহলে আপনারা বেরিয়ে যাওয়ার পর একমাত্র হিমনই তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি নিয়ে এ বাড়িতে ঢুকেছিল? রবার্ট এবার হাসলেন। তুমি তো প্রায় গোয়েন্দার মতো প্রশ্ন করছো দেখছি। যাই হোক, এই প্রশ্নের উত্তরে বলি, হিমন এসেছিল রাত 9:30 নাগাদ। তার আগে বা পরে অন্য কেউ আসতে পারে যে ঐন্দ্রিলা চেনা।
ঐন্দ্রিলাদের ফ্ল্যাটেও তো একটা ডুপ্লিকেট চাবি থাকে, তাহলে সায়ন কিংবা অন্য কেউ এসেছিল। গার্গী একটুখানি কেঁপে উঠল যেন, নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল তার, অন্য কেউ যদি এসেই থাকে তাহলে সে কে? নিশ্চয়ই তার চেনা কেউ বলে হঠাৎ ব্যস্ত হয়ে রবার্ট বললেন, ঠিক আছে, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। সায়নকে কালকে সকালে বলো আমি এসেছিলাম আর তোমাদের বিবাহে শুভকামনা জানিয়েছি। ফুলের এই তোড়াটি কাল আমার হয়ে তুমি ওকে প্রেজেন্ট করবে। গুড নাইট। গার্গীকে প্রায় হতবাক করে দিয়ে যেমন হঠাৎ এসেছিলেন অনিল, তেমনি দ্রুত নেমে গেলেন সিঁড়ি বেয়ে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে গার্গী যখন ফিরে আসছে ঘরের ভেতর, হঠাৎ পাশের ফ্ল্যাটে চোখ পড়তে এসে চমকে দেখল একজোড়া চোখ এতক্ষণ যেন নজর রাখছিল তাদের দিকে। বিস্মিত হয়ে দ্রুত জানলার পর্দাটা টেনে দিয়ে পাল্লা বন্ধ করে দিল। ব্যাপারটা আশ্চর্যই, কিন্তু কে ওখানে দাঁড়িয়ে? চন্দ্রাদেবী নাকি হিমন? কেন নজরদারি করছে তাদের ফ্ল্যাটে? পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল গার্গীর। ঘুম ভাঙতে দেখল ভোরের কুয়াশার রং যেন আজ অন্যরকম। সায়ন এই ভোরেই শেভড আর স্নান করে ফিটফাট কিচেনে ঢুকে চা বসিয়েছে গ্যাসে। গার্গীকে দেখে হাসল। গুড মর্নিং ম্যাডাম, খুব ঘুমিয়েছ যা হোক। আর তুমি নিশ্চয়ই ঘুমাওনি, সারা রাত কাজ করছিলে ল্যাবরেটরিতে। প্রায় তাই, ভোরের দিকে শুয়েছিলাম একটু, 1 ঘন্টাও ঘুমোয়নি। হঠাৎ দেখলাম চোখে আলো লাগলো জানলা দিয়ে, দেখলাম কাগজওয়ালা বেল বাজাতে বাজাতে যাচ্ছে রাস্তায়। আজকাল আর খবরের কাগজে চোখ রাখতে ইচ্ছে করে না, তবু পুরনো অভ্যাসবশত ঘুম ভেঙে গেল। খুব ক্লান্ত লাগছিল, কিন্তু স্নান করে এখন বেশ ঝরঝরে লাগছে। বলতে বলতে গ্যাস ওভেন থেকে চায়ের পাত্র নামিয়ে ফেলল। গার্গীকে বলল, যাও মুখ ধুয়ে এসো, নইলে চা ঠান্ডা হয়ে যাবে। গো কুইক। গার্গী অবাক হয়ে বলল, রোজই কি তুমি চা করবে নাকি? কখনো করিনি, আজ হঠাৎ ইচ্ছে হলো। শুধু আজই, কাল থেকে তোমার দায়িত্ব, আরও ভোরে উঠতে হবে। চায়ের টেবিলে বসে হঠাৎ সায়নের নজর পড়ল ঘরের একপাশে রাখা ফুলের বোকেটির দিকে। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, হঠাৎ ফুলের বোকে এলো কোত্থেকে? সকালে ঘুম থেকে ওঠার পর একটা কথাই গার্গীর মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে ঐন্দ্রিলা ছাড়া সত্যিই আর কি কেউ ছিল এই ফ্ল্যাটে? থাকলে সে কে? ফুলের ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিল। হেসে বলল, সে এক মজার কাণ্ড হয়েছে। কাল তুমি যখন ল্যাবরেটরির মধ্যে ঢুকে গেলে, তখনই হঠাৎ দরজায় কলিং বেল। তাই নাকি? শুনতে পাইনি তো। গোটা ঘটনাটা বেশ বিস্তৃতভাবে সায়নের কাছে বিবৃত করে গার্গী বলল, কি অদ্ভুত মানুষ বুঝলে। সায়ন কিন্তু শুনতে শুনতে স্তব্ধ হয়ে গেল। ওই স্কাউন্ডেলটা এসে কলিং বেল বাজালো আর তুমি দরজা খুলে দিলে, আমাকে ডাকোনি? বাহ, আমি কি করব? তুমি তো কাল রাত্রি বলে দিব্যি ঢুকে গেলে ল্যাবরেটরি রুমে, তখন ডাকলে যদি রেগে যাও, দরজা খোলা ছাড়া আর কি কোনো উপায় ছিল আমার? সায়ন ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল মুহূর্তে, লাল মুখ করে বলল, তুমি জানো না লোকটা একটা আস্ত শয়তান। আমার বাবার লাইফটা একেবারে হেল করে দিয়েছিল। ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতো এই বাড়িতে, মায়ের সঙ্গে গল্প করতো। বাবা তার চেম্বার অ্যাটেন্ড করে যাও বা 2-3 ঘন্টার জন্য ঘরে আসতেন, মাকে কাছে পেতেন না। মা তখন হয়তো রবার্টের পপ গান শুনতে ব্যস্ত। শেষের দিকে বাবা প্রায় আসতেনই না চেম্বার ছেড়ে, তাঁর লাঞ্চ ডিনার পর্যন্ত দিয়ে আসা হতো চেম্বারে। ঐন্দ্রিলার কাছেও এভাবে একদিন এসেছিল বোকে নিয়ে, কিন্তু ঐন্দ্রিলা তাকে পাত্তা দেয়নি। তারপর লোকটা আর ঘেঁষেনি এ ফ্ল্যাটে। ঘেঁষেনি? গার্গীর কিন্তু মনে হয়েছিল রবার্ট আরও অনেকবার এসেছে। যাই হোক, গার্গী বলল, ঠিক আছে, আমিও আর পাত্তা দেব না। প্রথম দিনই যদি বলে দিতে। তাছাড়া এমন একটা অকেশনের কথা বলে এলো, ফেরাতে পারলাম না। লোকটা মেয়েদের সাইকোলজি ভীষণভাবে বোঝে, আর বোঝে বলেই নানান বয়সী মেয়েদের ভোলাতে 1 নম্বরের এক্সপার্ট। কত মেয়েকে যে এভাবে নষ্ট করেছে তার ইয়ত্তা নেই। এখনও নাকি 16-17 বছরের মেয়েদের নিয়ে বাড়ি পর্যন্ত যায়। গার্গী বলতে যাচ্ছিল, বাহ, লোকটার তাহলে এলেম আছে, কিন্তু বলল না। সায়নকে এখন ভীষণ ক্রুদ্ধ ও ক্ষুব্ধ দেখাচ্ছে। তাকে ঠান্ডা করতে বলল, আসলে এই লোকটা অদ্ভুত অদ্ভুত কথা বলে মেয়েদের বশ করে ফেলে। আমাকেও, তোমাকেও বলেছে বুঝি? সায়ন উত্তেজিত হয়ে বলল,
লোকটার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বাড়ি আছি জেনেও। গার্গী স্থির চোখে লক্ষ্য করছিল সায়নের অভিব্যক্তি। ঐন্দ্রিলার কাছেও এইভাবে আসতো নাকি রবার্ট? তাই সায়নের এত রাগ। আস্তে আস্তে বলল, আর একটু চা দেব? না। কথা ঘোরানোর জন্য গার্গী হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলল। পরপর 2 রাত ঘুমোওনি কিন্তু? অফিসে কাজের চাপ কি খুব বেশি? না গেলেই হয় না। অফিসের প্রসঙ্গ তুলতেই সায়ন বেমালুম ভুলে গেল সব। চিন্তিত হয়ে বলল, খুব জরুরি অনেক ব্যাপার আটকে আছে। ডিটারজেন্ট পাউডারের ব্যাপারটা তো পণ্ড হয়েই গেল। নতুন স্নানের সাবান তৈরি করব বলে ঠিক করেছি, তাও কেউ বা কারা যেন চাইছে না। পরপর অদৃশ্য একটা হাত এসে যেন বাদ সাধছে। গার্গী ফুরুকুচকে বলল, কে তা বুঝতে পারছো? সায়ন মাথা নাড়ল, না। তবে হঠাৎ প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্ত প্রায়ই অ্যাবসেন্ট হচ্ছে কাজে। সেদিন এসে বলল, আমি একটা ফর্মুলা বার করেছি, একবার ট্রাই করে দেখুন না। কিন্তু সেটা আমার পছন্দ হয়নি বলাতে ভীষণ রেগে গেল হঠাৎ। লোকটা চাল চলন আমার ভালো ঠেকছে না। হয়তো এত সব সাবোটাজের পেছনে তার হাত থাকতে পারে। তাই? তাহলে লোকটাকে সরিয়ে দিলেই তো হয়। সেই ভাবনাও যে ভাবিনি তা নয়, কিন্তু কোম্পানির এই সংকট মুহূর্তে প্রোডাকশন ম্যানেজারের রোল খুব ভাইটাল। প্রোডাকশনের অনেক খুঁটিনাটি তার জানা হয়ে গেছে। এই সময় তাকে ছেড়ে দিলে ক্ষতিই হবে। তাহলে কৌশিক দত্তের এমন একটা ব্যবস্থা করো যাতে নতুন প্রোডাকশনের ব্যাপারে কোনো ঝামেলা পাকাতে না পারে। সায়ন হেসে বলল, আইডিয়াটা ভালোই দিয়েছ। মনে হচ্ছে তোমাকেই শেষ পর্যন্ত কোম্পানির ম্যানেজারিয়াল ফাংশনে নিয়ে আসতে হবে। আমি একা আর পেরে উঠছি না। যাই হোক, আপাতত সমস্যা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার নিজেই কাজ ছেড়ে দেবে বলে মনে হচ্ছে। কিন্তু ছেড়ে দিলেই এই মুহূর্তে ভীষণ মুশকিলে পড়ব। ফ্যাক্টরির লোকজন ওকে খুব মানে, ওর খুব কর্মীদের ওপর হোল্ড আছে। একটু ভেবে নিয়ে গার্গী বলল, প্রোডাকশন ম্যানেজারের 2-1জন ডেপুটি আছে না? তাদের মধ্যে কেউ চৌখস নয়? যদি কৌশিক দত্ত কাজ ছেড়ে দেয় তাহলে তাদেরই কেউ কাজ চালিয়ে নিতে পারবে না? তুমি নিজেই যখন টেকনিক্যাল এক্সপার্ট। সায়ন অবাক হয়ে শুনছিল গার্গীর কথাবার্তা। সে নিরীহ মুখ করে ঐন্দ্রিলার মতো তাকিয়ে থাকে না। তার সঙ্গে সমানে টক্কর দিয়ে কোম্পানির ভালো মন্দ নিয়ে আলোচনা করছে। একটু স্বস্তির শ্বাস ফেলে বলল, বেশ বলেছ। যা হোক, তুমি যখন অভয় দিচ্ছ মনে হয় ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পারবো। ও হ্যাঁ, কাল সারা রাত তো ল্যাবরেটরিতে কাটালে। কিছু সূত্র পাওয়া গেল তোমার নতুন প্রোডাক্টের? কিছুটা। নতুন একটা সেন্ট আনার চেষ্টা করছি গায়ে মাখা সাবানে, জুঁই ফুলের গন্ধ। গন্ধটা এমন মিষ্টি যে সারা দিন লেগে থাকবে গায়ে। সে খুব ফ্যান্টাস্টিক হবে। ব্যাপারটা আপাতত কারোর কাছে প্রকাশ করছি না, দেখা যাক। বলতে বলতে সায়নের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। যখনই সে তার নিজের তৈরি প্রোডাকশনের কথা বলে, সহসা তার চেহারায় এক অন্য দীপ্তি ফুটে ওঠে। 2 রাত সে যে ঘুমোয়নি তার বিন্দু মাত্র ক্লান্তি তার শরীরে লেগে নেই। সৃষ্টির আনন্দই বোধহয় এই রকম। গার্গী তার মুখের দিকে কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে অনুভব করার চেষ্টা করল সেই মনোরম আনন্দ। ছুতে চাইল সায়নের হৃদয়। কিন্তু সায়ন কাজের মানুষ। তার ততক্ষণে মনে পড়ে গেছে অফিসে আরও 100 কাজ বাকি। ব্যস্ত হয়ে বলল, সকাল সকাল বেরোতে হবে কিন্তু। ঝকঝকে পোশাকে প্রস্তুত হয়ে সায়ন যখন হাসি হাসি মুখে বেরোবার চেষ্টা করছে, সে সময় কি যেন মনে পড়ল গার্গীর। জিজ্ঞাসা করল, ল্যাবরেটরি রুম থেকে কোনো কাগজপত্র কি খোয়া গেছে এর মধ্যে? সায়ন চমকে উঠে বলল, তুমি কি করে জানলে? গার্গী আশ্চর্য হয়ে বলল, সত্যি গেছে নাকি? কেন যেন মনে হলো আমার। সায়ন স্তব্ধ হয়ে বলল, সত্যি গেছে, কিন্তু হঠাৎ কে বা কারা যেন লণ্ডভণ্ড করে গেছে আমার যাবতীয় গবেষণার কাগজপত্র। কাল গোছাতে গোছাতে দেখি অনেক কাগজপত্র নেই। গার্গী তার অনুমানে নিশ্চিত হয়ে বলল, আমারও সেই রকমই মনে হয়েছিল রবার্ট কাল যখন বললেন কাগজপত্র ছড়ানো রয়েছে মেঝে। বলতে বলতে গার্গী আবার জিজ্ঞাসা করল, খুব দরকারি কাগজপত্র খোয়া গেছে কি? সায়ন এতক্ষণে হাসল। না, ভাগ্যক্রমে দরকারি কাগজপত্রে হাত দেয়নি লোকটা। যেগুলো নিয়ে গেছে তা ওদের কোনো কাজে আসবে না। গাড়ি নিয়ে সায়ন বেরিয়ে যাবার পর গার্গী অনেকক্ষণ চুপচাপ নিথর হয়ে রইল। কার দরকার হতে পারে কাগজপত্রগুলো?
কে ঐন্দ্রিলার কাছে হাজির হতে পারে গবেষণার দরকারি কাগজপত্র হাতাতে? কিন্তু নিয়ে গেছে সে অদরকারি কাগজ। তার মানে লোকটা আনাড়ি, বিজ্ঞান মনস্ক নয়। শেষ করলাম আজকে শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 9ম পর্ব। গল্প পাঠ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।